Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. Dear learners, this is another important English grammar class. দর্শক বন্ধু, আজকের এই ক্লাসে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সর্বপ্রথমে আমরা ভার্ব সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব। তারপরে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে বোঝার চেষ্টা করব। এদের মধ্যে কি পার্থক্য সেই সব কিছু জানার চেষ্টা করব। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যেহেতু অবজেক্টের প্রসঙ্গ আসবেই, তারপরে আমরা অবজেক্ট সম্পর্কে জানবো। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কিভাবে চেনা যায়, কত রকমের অবজেক্ট হয়, একই বাক্যে যদি বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে তাহলে কাকে আগে কাকে পরে লিখতে হয়, এই সব কিছু আমরা জানবো। এবং সব শেষে ট্রানজিটিভ ভার্ব কখন ইনট্রানজিটিভ হয়ে যায় এবং ইনট্রানজিটিভ ভার্ব কখন ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেই বিষয়েও জানার চেষ্টা করব। তাই তোমরা যদি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ভালোভাবে বুঝতে চাও তাহলে একটুও স্কিপ না করে ক্লাসটিকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আমি আশ্বস্ত করছি এই ক্লাসটি দেখার পর তোমাদের এ বিষয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। তোমরা জানো ইতিমধ্যেই আমি ভার্বের 3টি ক্লাস পোস্ট করেছি, যেখানে আমি প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি এবং ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সময় করে দেখে নিও। চলো তাহলে আমরা মূল আলোচনায় যাই আর বিষয়টিকে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে তোমরা যদি আমার এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের মূল আলোচনায় যাই তার আগে আমরা ভার্ব সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব, তাতে তোমাদের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভার্ব কি? আমরা জানি ভার্ব হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। আচ্ছা, ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা অবস্থা বোঝায় তাকে আমরা ভার্ব বলি বা ক্রিয়া বলি, রাইট? আচ্ছা, এটা তো আমাদের জানাই আছে। আচ্ছা, ভার্ব কত রকমের হয় এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম দেখব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামে আমরা ভার্বের শ্রেণী বিভাগ বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা ভার্বকে প্রথমে দেখো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বে ভাগ করেছি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ভার্বকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দু প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এবং নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ অর্থাৎ ফাইনাইট ভার্ব। আশা করি তোমাদের ভার্বের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা চলে এসেছে। চলো আমরা এবার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মূল আলোচনায় আসি। যেমনটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি এবং ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি। লক্ষ্য করে স্ক্রিন আমরা এখানে 4টি বাক্য দেখতে পাচ্ছি। আই ইট রাইস, আমি ভাত খাই। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। হি ইজ রিডিং ইংলিশ, সে ইংলিশ পড়ে। ইউ আর ওয়াচিং আ ভিডিও, তোমরা একটি ভিডিও দেখছো, তাই তো? ভিডিওই তো দেখছো। চলো বাক্যগুলিকে বোঝার চেষ্টা করি। আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা যদি এই বাক্যটিকে ভালো করে অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো আই হচ্ছে সাবজেক্ট। স্যার, সাবজেক্ট কাকে বলে? তোমাদের নিশ্চয়ই জানা আছে। বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কে খায়? আমি। তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। আচ্ছা, আমরা যদি আবার বলি দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটি সুন্দর। আচ্ছা, এই বাক্যে কেউ কাজ করছে? মোটেও না। কিন্তু এখানে আমরা কার সম্পর্কে বলছি? ফ্লাওয়ার সম্পর্কে। ফুলটি সুন্দর, তাহলে এখানে দ্য ফ্লাওয়ার হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি জানলাম? যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। আচ্ছা, ইট কি? স্যার, ইট ভার্ব। ইট মানে খাওয়া। আচ্ছা, কি খাই? ভাত। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আমাদের জানা থাকতে হবে যে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা খাইকে যদি প্রশ্ন করি কাকে খাই, উত্তর আছে নেই। কিন্তু যদি প্রশ্ন করি কি খাই, তাহলে উত্তর আছে ভাত। তাহলে ভাত হচ্ছে অবজেক্ট। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এখানে রাইসকে সরিয়ে দিই, অর্থাৎ আমরা যদি বলি আই ইট, আমি খাই, তাহলে লক্ষ্য করো তো বাক্যের অর্থটাকে সম্পূর্ণ হচ্ছে? অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কারণ একটা প্রশ্ন থাকছে যে আমি খাই, কিন্তু কি খাই? ভাত, রুটি, বিরিয়ানি কিছু তো হবে, রাইট? তাহলে ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য আমাকে এখানে একটি অবজেক্টের ব্যবহার করতে হচ্ছে, রাইট? তাহলে মনে রাখতে হবে যে ভার্ব অবজেক্ট ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, এই ভার্বকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। চলো নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। দে প্লে ক্রিকেট। আচ্ছা, এখানে লক্ষ্য করো প্লে ভার্ব। প্লে মানে খেলা করা। আচ্ছা, কি খেলে? ক্রিকেট। তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট, রাইট? আচ্ছা, এবার এখানে যদি আমরা বলি দে প্লে, তারা খেলে, আর অবজেক্টটাকে যদি অমিট করে দিই, মুছে দিই, বাদ দিয়ে দিই, তাহলে দেখো বাক্যের অর্থটা অসম্পূর্ণই থেকে যাচ্ছে, রাইট? তাহলে এখানেও প্লে ভার্বটি একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বেরও অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে একটি অবজেক্টের প্রয়োজন হচ্ছে। হচ্ছে তো? নেক্সট, হি ইজ রিডিং ইংলিশ, সে ইংলিশ পড়ছে। আচ্ছা, আমরা যদি ইংলিশকে বাদ দিয়ে দিই, শুধু এটুকু বলি যে হি ইজ রিডিং, তাহলে দেখো সে পড়ছে, কিন্তু কি পড়ছে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তাহলে এরও একটা অবজেক্ট প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে রিডিং ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে ইউ আর ওয়াচিং আ ভিডিও, তোমরা একটি ভিডিও দেখছো। তাহলে এই বাক্যটিতে লক্ষ্য করো ওয়াচিং, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ দেখছো। ইউ আর ওয়াচিং,
যদি এখানেই থেমে যাই তাহলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কি দেখছো। তাহলে যখন আমরা এর শেষে একটি ভিডিও অবজেক্ট লাগিয়ে দিলাম তখন বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছি যে যে সকল ভার্ব অবজেক্ট ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আচ্ছা, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি? স্যার এর উল্টো, যে ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এই ধরনের ভার্বগুলিকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। পয়েন্ট ক্লিয়ার? কি বললাম? যে ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, অর্থাৎ যে সকল ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে, অবজেক্টের প্রয়োজন হয় না, এই ধরনের ভার্বগুলিকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়াতে পারে। সি ইজ ক্রাইং লাউডলি, সে জোরে জোরে কাঁদছে। আচ্ছা, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। লক্ষ্য করো এখানে স্লিপিং হচ্ছে ভার্ব। স্যার কোনো অবজেক্ট আছে? নেই। তাহলে লক্ষ্য করো অবজেক্ট ছাড়াই এখানে স্লিপিং ভার্বটি বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে, অবজেক্টের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে এই ধরনের ভার্বকেই বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় বাক্যে কি বললাম? আই এম গোয়িং টু কলকাতা। স্যার গোয়িং এখানে ভার্ব, কোন ভার্ব? স্যার ইনট্রানজিটিভ। কেন? কারণ এরপরে অবজেক্ট নেই। আচ্ছা, কি করে বুঝলাম অবজেক্ট নেই? মনে রাখবে ভার্বের ঠিক পরেই যদি কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে সেটা তার অবজেক্ট হয়। এখানে গোয়িং এর পরে কি আছে? টু। স্যার টু কে প্রেপোজিশন, তাহলে ইট ইজ নট দ্য অবজেক্ট। পয়েন্ট ক্লিয়ার? তাহলে গোয়িংটাও ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়াতে পারে। এখানে রান ভার্ব, এটা আমরা জানি, কিন্তু কোন ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? লক্ষ্য করে তারপরে কে আছে? ভেরি ফাস্ট। ভেরি এবং ফাস্ট, এফএসটি ফাস্ট, এই দুটি শব্দই হচ্ছে অ্যাডভার্ব। খুব জোরে দৌড়াতে পারে, অ্যাডভার্ব জানা আছে তোমাদের? সবসময় মাথা রাখবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটি প্রশ্নের কোনো একটারও যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। কি বললাম? কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটির কোনো একটারও যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই উত্তরটা অ্যাডভার্ব হবে। তাহলে সে কিভাবে দৌড়াতে পারে? খুব জোরে, ভেরি ফাস্ট, তাহলে ইট ইজ অ্যাডভার্ব। তাহলে রান ভার্বেরও এখানে কোনো অবজেক্ট নেই, অথচ অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, তাই রান ভার্বটাও হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে আমরা লাস্ট এক্সাম্পলে কি দেখতে পাচ্ছি? সি ইজ ক্রাইং লাউডলি, সে জোরে জোরে কাঁদছে। এখানে লাউডলি এটি একটি অ্যাডভার্ব, তাহলে এখানেও যেহেতু কোনো অবজেক্ট নেই তাহলে ক্রাইং ভার্বটা এখানে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এতক্ষণে কি জানতে পারলাম? যে সকল ভার্ব অবজেক্ট ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তারা ট্রানজিটিভ, যে সকল ভার্ব অবজেক্ট ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তারা ইনট্রানজিটিভ। রাইট? এক কথায় যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ। মজার বিষয় কি হলো জানো? আমরা এর আগে যখন ফাইনাইট আর নন ফাইনাইট নিয়ে আলোচনা করেছিলাম ওখানে আমরা এক কথায় কি বলেছিলাম? যে ভার্বের সাবজেক্ট থাকে সেটা ফাইনাইট, যে ভার্বের সাবজেক্ট থাকে না সেটা নন ফাইনাইট। আর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমরা কি জানতে পারলাম? যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পারছো? আচ্ছা, যদি তোমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে, যদি এই আলোচনাটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। রাইট? চলো এবার আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি। স্ক্রিনে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ। কি? হি গেভ মি আ পেন। রাইট? সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যটিকে যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো হি সাবজেক্ট, গেভ ভার্ব, আর মি অবজেক্ট, আ পেন এটাও অবজেক্ট। কেন? আচ্ছা, হি সাবজেক্ট কেন? কারণ আমরা জানি বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। রাইট? আচ্ছা, ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা কোনো অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, অবজেক্ট কাকে বলে? তাহলে যে সমস্ত নাউন বা প্রোনাউন কর্মের ফল ভোগ করে বা যার প্রতি কোনো কর্ম সম্পাদন করা হয় সেই সমস্ত নাউন বা প্রোনাউনকে অবজেক্ট বলে। অর্থাৎ অবজেক্ট চিনার উপায় হচ্ছে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেই উত্তরটি হবে অবজেক্ট। বোঝা গেল? ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে অবজেক্ট। যদি দুটি প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে ওই বাক্যে দুটি অবজেক্ট হবে। যেমনটা এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কাকে দিয়েছিল? আমাকে, এটার উত্তর পাওয়া গেল। আবার কি দিয়েছিল? আ পেন, একটি কলম, এটার উত্তর পাওয়া গেল। তাহলে এই বাক্যে দুটি অবজেক্ট আছে। স্যার এমনটাও হয়? ইয়েস, এমনটাও হয়। বেশ কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যারা একাধিক অবজেক্ট গ্রহণ করে, একটা অবজেক্টে তাদের মন সন্তুষ্ট হয় না। স্যার কারা কারা এমন আছে? চলো স্ক্রিনে লক্ষ্য করো, আমি সেই ভার্বের একটি তালিকা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আস্ক, ব্রিং, বাই, কুক, ফাইন্ড, গেট, গিভ, হ্যান্ড, ল্যান্ড, মেক, অফার, পাস, প্রমিস, সেল, সেন্ড, শো, টেল, টিচ, রাইট। এই যে ভার্বগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ভার্বগুলি সাধারণত একাধিক অবজেক্ট গ্রহণ করে থাকে। তোমরা চাইলে এই ভার্বগুলি একটা স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারো।
বোঝা গেল? তাহলে স্ক্রিনের এই ভার্বগুলি সাধারণত একাধিক অবজেক্ট বা একের বেশি অবজেক্ট গ্রহণ করে থাকে। তাহলে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যে ভার্বগুলি একাধিক অবজেক্ট গ্রহণ করে। আচ্ছা, এই যে এখানে অবজেক্ট আমরা দুটো দেখতে পাচ্ছি, এদের কি কোনো নাম আছে? ইয়েস, অফকোর্স এদের নাম আছে। মনে রাখতে হবে যে অবজেক্ট প্রধানত দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট ওই সমস্ত নাউন বা প্রোনাউনকে বলা হয় যে নাউন বা প্রোনাউনগুলি সরাসরি কোনো কর্মের ফল ভোগ করে বা যার প্রতি কোনো কর্ম সম্পাদন করা হয়। আর ইনডাইরেক্ট অবজেক্ট ওই নাউন বা প্রোনাউনগুলিকে বলা হয় যার জন্য বা যার উদ্দেশ্যে কোনো কাজ করা হয়। বোঝা গেল? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন আই বট আ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম। আই সাবজেক্ট, বট কিনেছিলাম এটা ভার্ব, কি কিনেছিলাম আ কার এটা হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু যদি বলি যে আই বট হিম আ কার, আমি তাকে একটি গাড়ি কিনে দিয়েছিলাম, তাহলে এই বাক্যেও আই সাবজেক্ট, বট কিনে দিয়েছিলাম এটা ভার্ব। আচ্ছা, কি কিনে দিয়েছিলাম? আ কার, তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু কাকে কিনে দিয়েছিলাম? কার উদ্দেশ্যে কিনেছিলাম? হিম, তার জন্য, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে যে সমস্ত নাউন বা প্রোনাউন সরাসরি কর্মের ফল ভোগ করে তারা ডাইরেক্ট অবজেক্ট, যার জন্য বা যার উদ্দেশ্যে কোনো কাজ করা হয় সেই নাউন বা প্রোনাউনগুলিকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। চলো তোমাদেরকে বিষয়টা একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। মনে রেখো, কোনো ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি কোনো একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে 100% সেই উত্তরটি ডাইরেক্ট অবজেক্ট হবে। যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দে সাবজেক্ট, আচ্ছা প্লে মানে খেলা করা, এটা ভার্ব। কি খেলে? ক্রিকেট, তাহলে ক্রিকেট এখানে ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, আমরা কি এর উত্তর পেলাম, কিন্তু কাকে খেলে এর উত্তর আছে কি? নেই। তাহলে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়েছি। আর আমরা কি বললাম? কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে 100% সেই উত্তরটি ডাইরেক্ট অবজেক্ট হবে। চলো আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আই সাবজেক্ট, স দেখেছিলাম এটা ভার্ব। আচ্ছা, কাকে দেখেছিলাম? তাকে, তাহলে এখানে হিম তাকে এটা হচ্ছে অবজেক্ট। স্যার কোন অবজেক্ট? 100% ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, যদি কি দিয়ে প্রশ্ন করি কি দেখেছিলাম, উত্তর আছে? নেই। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো কি বললাম, যে কোনো ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, যদি দুটি প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেমনটা আমরা এই এক্সাম্পলে দেখেছিলাম যে হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। কি দিয়েছিল? আ পেন, একটি কলম, তাহলে এটাও অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, স্যার এটাও অবজেক্ট। তাহলে এই বাক্যটিতে দুটি প্রশ্নের উত্তর আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে আবার মনে রেখো যে কোনো ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি দুটি প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বাক্যটিতে আপেন এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়েছিল? আমাকে, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। পয়েন্ট বোঝা গেল? আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে কি বললাম আমি আবার রিপিট করছি, যে কোনো ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা ডাইরেক্ট অবজেক্ট। আর যদি দুটি প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ডাইরেক্ট অবজেক্ট হবে, কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হবে। আশা করি এতক্ষণে তোমরা বিষয়টি বুঝে গেছো। এখনো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে বিষয়টিকে আরো সহজ করে দিই। কোনো বাক্যে যদি একটি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটি 100% ডাইরেক্ট অবজেক্ট হবে। যেমন ইউ আর ওয়াচিং আ মুভি, তোমরা একটি মুভি দেখছো। ইউ সাবজেক্ট, আর ওয়াচিং দেখছো এটা ভার্ব, কি দেখছো? আ মুভি, একটি সিনেমা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কটা অবজেক্ট আছে? একটাই অবজেক্ট। আর আমরা কি বললাম? কোনো বাক্যে যদি একটি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটি 100% ডাইরেক্ট অবজেক্ট হবে। তাহলে আ মুভি ডাইরেক্ট অবজেক্ট। কোনো বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু কোনো বাক্যে যদি ইনডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যে ডাইরেক্ট অবজেক্ট 100% থাকবেই। যেমন আই ইট রাইস, এ বাক্যে আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। কয়টা অবজেক্ট আছে? একটাই। আর আমরা এতক্ষণ কি জানলাম? যে একটাই অবজেক্ট থাকলে সেই অবজেক্টটি 100% ডাইরেক্ট অবজেক্ট হবে। তাহলে এই বাক্যে ডাইরেক্ট অবজেক্ট আছে, ইনডাইরেক্ট অবজেক্ট নেই। কিন্তু যদি বলা হয় যে হি টোল্ড মি আ স্টোরি, সে আমাকে একটি গল্প বলেছিল। আচ্ছা, এই বাক্যে ভার্বকে টোল্ড বলেছিল। এবার বলেছিল কি যদি আমরা প্রশ্ন করি কাকে বলেছিল? আমাকে, অবজেক্ট। কি বলেছিল? আ স্টোরি, অবজেক্ট। কিন্তু আমরা কি জানলাম? যে ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে যদি দুটি প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি বলেছিল? আ স্টোরি, এটা ডাইরেক্ট অবজেক্ট। কাকে বলেছিল? আমাকে, তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। পয়েন্ট ক্লিয়ার? ইয়াস। তাহলে লক্ষ্য করো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট চলে এসছে, তাহলে ডাইরেক্ট অবজেক্টও আছে। কিন্তু আগের বাক্যতে শুধু ডাইরেক্ট অবজেক্ট ছিল, ইনডাইরেক্ট অবজেক্ট ছিল না। তাহলে আমরা কি জানতে পারলাম? যে ডাইরেক্ট অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে ডাইরেক্ট অবজেক্ট থাকবেই।
আচ্ছা, এবারে আমরা জানবো পজিশন অফ দ্য অবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট দু ধরনের অবজেক্ট থাকে, তাহলে আমরা কাকে আগে কাকে পরে লিখবো, নাকি ইচ্ছা মতো লেখা যায়। চলো তোমরা স্ক্রিনে দুটি বাক্য লক্ষ্য করো, হি সেন্ট মি আ লেটার আর হি সেন্ট আ লেটার মি। বলো তো কোনটা বাক্য ঠিক? লক্ষ্য করো, আমরা দুটি বাক্যেই দুটি অবজেক্ট ব্যবহার করেছি, মি আর আ লেটার। মি এটা ইনডাইরেক্ট অবজেক্ট আর এ লেটার ডাইরেক্ট অবজেক্ট। প্রথম বাক্যে আমরা প্রথমে ইনডাইরেক্ট অবজেক্টকে ব্যবহার করেছি, তারপরে ডাইরেক্ট। আর দ্বিতীয় বাক্যটাতে আমরা প্রথমে ডাইরেক্ট অবজেক্টকে ব্যবহার করেছি, তারপরে ইনডাইরেক্ট। কোনটা ঠিক, নাকি দুটোই ঠিক? তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট একসঙ্গে থাকে, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টকে সবসময় আগে লিখতে হয় আর ডাইরেক্ট অবজেক্টকে সবসময় পরে লিখতে হয়। অর্থাৎ ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট। বোঝা গেল? তাহলে তাহলে এবারে বলো কোনটা বাক্য ঠিক। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। বুঝে গেছো নিশ্চয়ই? ইয়েস, অফকোর্স উপরের বাক্যটা ঠিক, কারণ উপরের বাক্যে আগে ইনডাইরেক্ট অবজেক্ট আছে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট আছে, রাইট? কিন্তু প্রশ্ন হলো যে ডাইরেক্ট অবজেক্ট কি কখনো ইনডাইরেক্ট অবজেক্টের আগে বসতে পারে? না, বসতে পারে, কিন্তু একটা শর্ত আছে। যদি ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের আগে বসে, অর্থাৎ ভার্বের ঠিক পরেই যদি ডাইরেক্ট অবজেক্ট বসে, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বা ফর কোন একটা প্রেপোজিশন ব্যবহার করতে হয়। অর্থাৎ হি সেন্ট মি আ লেটার এই বাক্যটি ঠিক, কিন্তু এই বাক্যটিকে আমরা আবার এইভাবেও বলতে পারি, হি সেন্ট আ লেটার টু মি। তাহলে লক্ষ্য করো, যখন আমরা আ লেটারকে আগে ব্যবহার করেছি, তাহলে মি এর আগে আমরা এখানে টু প্রেপোজিশন ব্যবহার করেছি। তাহলে আমরা কি জানলাম, যে একই বাক্যে যদি দু ধরনের অবজেক্ট থাকে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, তাহলে ইনডাইরেক্টকে আগে লিখতে হয়, ডাইরেক্টকে পরে লিখতে হয়। তবে ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আগে লেখা হয়, তাহলে ডাইরেক্ট অবজেক্টের আগে টু বা ফর প্রয়োজন অনুসারে কোনো একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। আশা করি এতক্ষণে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা বিষয়, বলতো হি সেন্ট মি আ লেটার এই বাক্যটির প্যাসিভ ভয়েস কি হবে? এবার তোমরা বলতে পারো, স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ শিখতে শিখতে প্যাসিভ ভয়েস কোথা থেকে চলে আসলো? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখতে হবে যে আমরা যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ শিখছি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যখন ভয়েস চেঞ্জ শিখবো, তখন আমাদেরকে বলা হবে যে ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েস কেবলমাত্র ট্রানজিটিভ ভার্বের হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। বোঝা গেল? চলো তাহলে বলো, হি সেন্ট মি আ লেটার এই বাক্যটির প্যাসিভ ভয়েস কি হবে? স্যার ভেরি সিম্পল, তোমরা যারা ভয়েস জানো তারা নিশ্চয়ই জানো, স্যার অবজেক্টকে সাবজেক্ট করে দিব, রাইট? কিন্তু এখানে প্রবলেম অন্য। এখানে প্রবলেম হচ্ছে যে স্যার এখানে দুটি অবজেক্ট আছে, মি অবজেক্ট আর আ লেটার এটা আর একটা অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে কি করব? তাহলে মনে রেখো, কোনো বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে, অর্থাৎ ডাইরেক্ট ইনডাইরেক্ট দু ধরনের অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হয়, আর একটা অবজেক্টকে প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে হয়। তাহলে হি সেন্ট মি আ লেটার এই বাক্যটির দুটি প্যাসিভ ভয়েস হবে। আমরা মি কে সাবজেক্ট করতে পারি, যেমন আই ওয়াজ সেন্ট আ লেটার বাই হিম। আবার আমরা আ লেটারকেও সাবজেক্ট করতে পারি, যেমন আ লেটার ওয়াজ সেন্ট টু মি বাই হিম। লক্ষ্য করো, প্রথম বাক্যে আমরা মি কে সাবজেক্ট করেছি, কিন্তু আ লেটার অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে। দ্বিতীয় বাক্যে আমরা আ লেটারকে সাবজেক্ট করেছি, কিন্তু মি অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে। তাহলে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর একটি অবজেক্টকে প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে হয়। এই অপরিবর্তিত অবস্থায় থেকে যাওয়া অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। কোন অবজেক্ট? রিটেইনড অবজেক্ট, অর্থাৎ অপরিবর্তিত কর্ম। মনে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ করার সময় একটি অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, আর একটি অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় প্যাসিভের ভার্বের পরে থেকে যাবে। এই প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় থেকে যাওয়া অবজেক্টটাকেই বলা হয় রিটেইনড অবজেক্ট। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো। মনে থাকবে? ইয়েস, অফকোর্স মনে থাকবে, কেন থাকবে না? চলো আমরা এবার আরেক ধাপে গিয়ে যাই। আচ্ছা, এবারে আবার উদাহরণ লক্ষ্য করো, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। স্যার এটা তো আমরা ইতিমধ্যেই পড়লাম, কারণ রানিং ইনট্রানজিটিভ ভার্ব আমরা জেনে গেছি। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্বের কি কখনো অবজেক্ট হবে না? হবে। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে একটা শর্তে। স্যার কি সেই শর্ত? শর্ত এই যে সেই অবজেক্টকে ভার্বেরই মূল শব্দ বা মূল ধাতু থেকে গঠিত হতে হবে। অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট একই মূল শব্দ থেকে গঠিত হতে হবে, এখানে যে কোনো অবজেক্ট ব্যবহার করা যায় না। চলো উদাহরণ লক্ষ্য করো, হি রেন আ রেস। লক্ষ্য করো, রেন ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু আমরা এখানে একটি অবজেক্ট ব্যবহার করেছি আর রেস। তাহলে লক্ষ্য করো, রেস আর রেন একই শব্দ রান থেকে এসছে। বোঝা গেল? তাহলে ইনট্রানজিটিভ ভার্বেরও অবজেক্ট হতে পারে, কিন্তু সেই অবজেক্টকে ভার্বেরই মূল শব্দ বা মূল ধাতু থেকে গঠিত হতে হবে। স্যার এই ধরনের অবজেক্টকে গ্রামারের ভাষায় কগনেট অবজেক্ট বলে। কি বলে? কগনেট অবজেক্ট, সমধাতুজ কর্ম। আরো উদাহরণ লক্ষ্য করো, আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমরা আবার বলতে পারি আই স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, আমি গভীর ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখানে সাউন্ড মানে কিন্তু আওয়াজ করা নয় যে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলাম, এখানে সাউন্ডের অর্থ হচ্ছে ডিপলি, গভীরভাবে ঘুমিয়েছিলাম। তাহলে স্লেপ্ট আর স্লিপ
ভার্ব আর অবজেক্ট একই মূল শব্দ স্লিপ থেকে এসছে, রাইট? তাহলে এই ধরনের অবজেক্টকে কি বলা হয় বললাম? কগনেট অবজেক্ট, অর্থাৎ সমধাতুজ কর্ম, একই শব্দ থেকে গঠিত হয়েছে। আচ্ছা, এই যে স্ক্রিনে দুটি উদাহরণ, হি ইজ রানিং আর হি র্যান আ রেস। আচ্ছা বলো তো, হি ইজ রানিং, এখানে তো রানিং ইনট্রানজিটিভ আমরা বুঝতে পারছি, কিন্তু হি র্যান আ রেস, এখানেও র্যান ভার্ব আছে, কিন্তু এর শেষে একটি অবজেক্টও আছে, কগনেট অবজেক্ট, রাইট? কিন্তু প্রশ্ন হলো যে হি র্যান এ রেস, এই বাক্যে র্যান ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? বলো কি হবে? চলো তোমাদেরকে একটু অন্যভাবে বোঝাই। আমরা যখন কোনো মানুষকে বিবাহিত বলি, এর মানে কি? তার বিয়ে হয়ে গেছে। তাহলে বিবাহিত বলার জন্য শর্ত কি? বিয়ে হওয়া। যদি বিয়ে হয়ে যায় তাহলে বিবাহিত, যদি বিয়ে না হয় তাহলে অবিবাহিত। ইট ডাজন্ট ম্যাটার যে বিয়ে কিভাবে হয়েছে, নিজ ইচ্ছায় বিয়ে করেছে, বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। বিয়ে হয়েছে ম্যারিড, বিয়ে হয়নি তো আনম্যারিড, রাইট? ঠিক একই রকম আমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। যদি অবজেক্ট থাকে তো ট্রানজিটিভ, যদি অবজেক্ট না থাকে তো ইনট্রানজিটিভ। ইট ডাজন্ট ম্যাটার যে অবজেক্ট কি ধরনের আছে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কগনেট অবজেক্ট, ইট ডাজন্ট ম্যাটার। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এ পর্যন্ত আমরা 4 ধরনের অবজেক্ট জানতে পারলাম। নাম্বার 1 ডাইরেক্ট অবজেক্ট, নাম্বার 2 ইনডাইরেক্ট অবজেক্ট, নাম্বার 3 রিটেইনড অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ করার সময় একটি অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, আরেকটি অবজেক্ট প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, একে বলা হয় রিটেইনড অবজেক্ট। এন্ড নাম্বার 4 কগনেট অবজেক্ট, অর্থাৎ ভার্ব আর অবজেক্ট যখন একই মূল শব্দ বা মূল ধাতু থেকে গঠিত হয় তাকে কগনেট অবজেক্ট বলে। পয়েন্ট ক্লিয়ার হলো? 100% পাক্কা? চলো তাহলে এবার একটু আগে বাড়ি। এবারে আমরা জানবো যে বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহৃত হয়, যেমন কন্টিনিউ, প্লে, রিটার্ন, লিভ, ওপেন, গ্রো ইত্যাদি ইত্যাদি। এই ভার্বগুলি ট্রানজিটিভ হিসেবেও ব্যবহৃত হয়, আবার ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ এই ভার্বগুলির পরে অবজেক্ট থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ভার্বগুলির পরে অবজেক্ট থাকেও না। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে এসো কন্টিনিউ। আচ্ছা, আমরা বলতে পারি যে আই উইল কন্টিনিউ দ্য ক্লাস আফটার দ্য ব্রেক, বিরতির পরও আমি ক্লাসটি চালিয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করো কন্টিনিউ ভার্ব। আচ্ছা, কি কন্টিনিউ করব? দ্য ক্লাস, তারপরে অবজেক্ট চলে এসছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমরা আবার বলতে পারি যে দ্য ক্লাস উইল কন্টিনিউ আফটার দ্য ব্রেক, ক্লাসটি বিরতির পরও চলতে থাকবে। এখানে কন্টিনিউ ভার্ব তো আছে কিন্তু অবজেক্ট নেই, স্যার ইট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। পয়েন্ট বোঝা গেল? আচ্ছা, প্লে, এটাও ট্রানজিটিভ হতে পারে, যেমন দে প্লে ক্রিকেট, আমরা একটু আগেই দেখলাম, তাহলে এখানে প্লেটা ট্রানজিটিভ কারণ ক্রিকেট অবজেক্ট আছে। কিন্তু আমরা বলতে পারি হি উইল প্লে আউটসাইড, সে বাইরে গিয়ে খেলবে, তাহলে এখানে প্লে ভার্বের কোনো অবজেক্ট নেই। আবার রিটার্নড, আমরা বলতে পারি হি রিটার্নড দ্য বুক, সে বইটি ফেরত দিয়েছিল, তাহলে রিটার্নড, কি রিটার্ন করেছিল? বুক, অবজেক্ট আছে, স্যার ট্রানজিটিভ। কিন্তু আমরা বলতে পারি দ্য স্টুডেন্টস রিটার্ন টু স্কুল আফটার উইন্টার ভ্যাকেশন, শীতকালীন ছুটির পর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ফিরে এসেছিল, তাহলে দ্য স্টুডেন্টস রিটার্নড, এখানে লক্ষ্য করো রিটার্নের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে ইট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা যাচ্ছে? চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। আমরা বলতে পারি হি লেফট স্কুল আর্লি এস্টারডে, সে গতকাল তাড়াতাড়ি স্কুল থেকে চলে গিয়েছিল, তাহলে হি লেফট স্কুল, লেফটের পরে স্কুল চলে এসেছে, স্যার ইট ইজ অবজেক্ট। কিন্তু আমরা আবার বলতে পারি ইউ ক্যান লিভ ওয়েন এভার ইউ উইশ, তোমার যখন ইচ্ছা তুমি চলে যেতে পারো, তাহলে এখানে লিভ ভার্বটি হয়ে গেল ইনট্রানজিটিভ কারণ এখানে এর কোনো অবজেক্ট নেই। আই হোপ যে তোমরা বিষয়গুলি বুঝতে পারছো। আচ্ছা, এবারে এসো ওপেন। আমরা বলতে পারি হি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খুলেছিল, তাহলে এখানে ওপেন ভার্বটা কি? স্যার ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? স্যার অবজেক্ট চলে এসেছে দ্য ডোর। কিন্তু যদি বলি দ্য ডোর ওপেন্ড স্লোলি, দরজাটি ধীরে ধীরে খুলেছিল, তাহলে এখানে ওপেন ভার্বটি হয়ে গেল ইনট্রানজিটিভ বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট আফটার ইট, রাইট? আমরা আবার বলতে পারি গ্রো। আমি বলতে পারি আই গ্রো ড্রাগন ফ্রুট ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে ড্রাগন ফলের চাষ করতে পারি। ইয়েস, তোমরাও কিন্তু ড্রাগন ফল চাষ করতে পারো। ড্রাগন ফ্রুট দেখেছো তো, এই যে স্ক্রিনে লক্ষ্য করো, ইট ইজ ড্রাগন। আচ্ছা, ড্রাগন না, এটা খুব স্বাস্থ্যকর হয়, খুব হেলদি হয়, আর তোমরা ইজিলি এটা গ্রো করতে পারো। তোমাদের যদি জায়গা থাকে ইভেন ছাদেও একটা ছোট্ট জায়গা লাগিয়ে চাষ করতে পারো, এর তেমন বিশেষ কোনো যত্নও করতে হয় না। চলো আমরা এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ শিখছি। তো আমরা কি বলছিলাম যে আই গ্রো ড্রাগন ফ্রুট ইন মাই গার্ডেন, এখানে গ্রোর পরে ড্রাগন ফ্রুট অবজেক্ট চলে এসছে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি বলি যে মাই সান ইজ গ্রোয়িং কুইকলি, আমার ছেলেটি দ্রুত বেড়ে উঠছে, তাহলে এখানে গ্রোয়িং ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে ভার্বগুলি আমরা পেলাম, এই ভার্বগুলি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। পয়েন্ট ক্লিয়ার? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস। এবারে আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা জানবো যে কখন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হয়ে যায় আর কখন ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। প্রথমে আমরা জানবো যে ট্রানজিটিভ ভার্ব কখন,
ইন্ট্রানজিটিভ হয়ে যায়। মনে রাখতে হবে, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব এমন অর্থে ব্যবহৃত হয় যার অবজেক্ট খুব সহজেই বোঝা যায়, তাহলে ওই ক্ষেত্রে আর অবজেক্ট লেখার কোনো প্রয়োজন হয় না এবং ভার্বটি তখন ইন্ট্রানজিটিভ হয়ে যায়। যেমন ফায়ার বার্নস, আগুন পুড়িয়ে দেয়। এখানে বার্ন ভার্বটি অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ছিল, কিন্তু অবজেক্ট না থাকাতে বা অবজেক্ট লেখার প্রয়োজন হয়নি বলে এখানে এটি ইন্ট্রানজিটিভ হয়ে গেছে। আমরা আরো উদাহরণ বলতে পারি, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। এটি একটি বিতর্কিত বিষয় যে আমরা বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি। যাই হোক, তাহলে এখানে উই ইট টু লিভ, এই ইট ভার্বটি এখানে ইন্ট্রানজিটিভ হয়ে গেছে, কারণ এখানে এর কোনো অবজেক্ট লেখা হয়নি। বোঝা গেল? নেক্সট 2 নম্বর, যদি কোনো ট্রানজিটিভ ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন উজ্জ থাকে, না লেখা হয়, তাহলে ওই ক্ষেত্রেও ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ হয়ে যায়। যেমন মুভ অ্যাসাইড, একটু সরে যান। এখানে লক্ষ্য করো, মুভের পরে ইয়োরসেলফ ছিল, আসলে বাক্যটি ছিল মুভ ইয়োরসেলফ অ্যাসাইড, কিন্তু এখানে ইয়োরসেলফ উজ্জ আছে, তাই এখানে মুভ ভার্বটি ইন্ট্রানজিটিভ হয়ে গেছে। আমরা আরো বলতে পারি হি কিপস অ্যালোফ, আসলে বাক্যটি ছিল হি কিপস হিমসেলফ অ্যালোফ, কিন্তু যেহেতু এখানে হিমসেলফ উজ্জ হয়ে গেছে, তাই এখানে কিপ ভার্বটি ইন্ট্রানজিটিভ হয়ে গেছে। নেক্সট, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব কোয়াসি প্যাসিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই ট্রানজিটিভ ভার্বটিও ইন্ট্রানজিটিভ হয়ে যায়। যেমন রাইস সেলস চিপ, এখানে সেল ভার্বটি অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ছিল, কিন্তু এখানে কোয়াসি প্যাসিভে ব্যবহৃত হয়েছে, ওই জন্য এটি ইন্ট্রানজিটিভ হয়ে গেছে। কি বললে? কোয়াসি প্যাসিভ জানা নাই? আচ্ছা বলছি, কোয়াসি প্যাসিভ ওই বাক্যগুলিকে বলা হয় যে বাক্যগুলি গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মিত হচ্ছে। আচ্ছা, বাড়ি কি নিজে নিজে তৈরি হয় না বাড়ি তৈরি করা হয়? বাড়ি তৈরি করা হয়। তার লক্ষ্য করো, গঠনটা অ্যাক্টিভ কিন্তু মিনিংটা প্যাসিভ, একে বলা হয় কোয়াসি প্যাসিভ। তাহলে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব কোয়াসি প্যাসিভে ব্যবহৃত হবে, তখন সেটি ইন্ট্রানজিটিভ হয়ে যায়। এবারে আমরা জানবো যে কখন ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ হয়ে যায়। আমরা এর একটা নমুনা, এর একটা উদাহরণ আগেই পেয়েছি, যেমন হি র্যান এ রেস। তাহলে যখন কোনো বাক্যে কগনেট অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজেক্ট আর ভার্ব একই মূল ধাতু থেকে গঠিত হবে, তখন সেই ইন্ট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ হয়ে যায়। রাইট? আচ্ছা, নেক্সট এক্সাম্পল, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের সঙ্গে প্রেপোজিশন যুক্ত হয়ে যাবে, তখন সেই ইন্ট্রানজিটিভ ভার্বটাও ট্রানজিটিভ হয়ে যাবে। যেমন হি ইজ লাফিং, এখানে লাফিংটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, কিন্তু হি লাভড অ্যাট মি, এই বাক্যে লাভড হয়ে গেল ট্রানজিটিভ, কারণ লাভের সঙ্গে অ্যাট প্রেপোজিশন যুক্ত হয়ে গেছে। বোঝা যাচ্ছে? নেক্সট, ইন্ট্রানজিটিভ ভার্ব যদি কারণগত অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, তখন ইন্ট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভ হয়ে যায়। যেমন বার্ডস ফ্লাই, পাখি উড়ে, এখানে ফ্লাই ইন্ট্রানজিটিভ, কিন্তু আমি যদি বলি হি ফ্লাইজ আ কাইট, সে একটি ঘুড়ি উড়ায়, তাহলে এখানে ফ্লাইজ হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট চলে এসছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস মনে রাখবো, যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে ওভার বা উইথ যুক্ত হয়ে যায়, তখন সেই ইন্ট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ হয়ে যায়। যেমন হি উইল ওভারকাম দ্য ডিফিকাল্টিজ, লক্ষ্য করো কাম ভার্বের আগে ওভার চলে এসছে, তাহলে এখানে এটা কি হয়ে গেল? ট্রানজিটিভ। কেন? কারণ লক্ষ্য করো শেষে একটি অবজেক্টও চলে এসছে, হি উইল ওভারকাম দ্য ডিফিকাল্টিজ। আমরা আবার বলতে পারি উই উইথ স্টুড দ্য অ্যাটাক, আমরা আক্রমণ প্রতিরোধ করেছিলাম। তাহলে এখানে উইথ স্টুড এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। বোঝা যাচ্ছে? Yes, my dear friends. And finally, the last one, যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন চলে আসে, তখন সেই ইন্ট্রানজিটিভ ভার্বটা ট্রানজিটিভ হয়ে যায়। যেমন দে সেট দেম ডাউন, এখানে লক্ষ্য করো সেট ভার্বের পরে দেম চলে এসছে, তাহলে এখানে সেট ভার্বটি হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো তাহলে আমরা এতক্ষণ কি কি জানলাম তার একটা সামারি করে দিই। আমরা প্রথমে ভার্ব সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানলাম, তারপর আমরা ভার্বের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম, যে ভার্বকে দুভাগে ভাগ করা যায়, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দু প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আবার দু প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দু প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আর নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তোমরা ডায়াগ্রামে এটা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা জানলাম যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে সকল ভার্বের অবজেক্ট থাকে তারা ট্রানজিটিভ, যে সকল ভার্বের অবজেক্ট থাকবে না তারা ইনট্রানজিটিভ। তারপরে আমরা জানলাম যে অবজেক্ট চেনার উপায় কি। আমরা বললাম ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে তার অবজেক্ট। তারপরে আমরা জানলাম যে অবজেক্ট সাধারণত দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। যে সমস্ত নাউন বা প্রোনাউন কর্মের ফল ভোগ করে বা যাদের প্রতি কোনো কর্ম সম্পাদন করা হয় তারা ডাইরেক্ট অবজেক্ট, আর যে সমস্ত নাউন বা প্রোনাউনের জন্য বা যার উদ্দেশ্যে কোনো কর্ম সম্পাদন করা হয় তারা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তারপরে আমরা জানলাম যে একই বাক্যে যদি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট একসঙ্গে থাকে, তাহলে ডাইরেক্ট অবজেক্টকে আগে লিখতে হয়, ইনডাইরেক্ট অবজেক্টকে পরে লিখতে হয়। তবে ডাইরেক্ট অবজেক্টকে যদি আগে লেখা হয়, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বা ফর কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়।
তারপরে আমরা জানলাম রিটেইনড অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটা অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট করে দিতে হয়, আর একটি অবজেক্টকে প্যাসিভের ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে হয়। এই অবজেক্টকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তারপরে আমরা আরও জানতে পারলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বেরও অবজেক্ট হতে পারে একটা শর্তে, যে অবজেক্ট আর ভার্ব একই মূল শব্দ থেকে গঠিত হবে। যদি অবজেক্ট আর ভার্ব একই মূল শব্দ থেকে গঠিত হয় তাহলে এই ধরনের অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট, রাইট? তারপরে আমরা জানতে পারলাম যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহৃত হয়। আবার আমরা শেষে এসে জানতে পারলাম যে ট্রানজিটিভ ভার্ব কখনো কখনো ইনট্রানজিটিভ হয়ে যায়, আবার ইনট্রানজিটিভ ভার্ব বিশেষ বিশেষ ক্ষেত্রে ট্রানজিটিভও হয়ে যেতে পারে। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। So my lovely brothers and sisters, this is the discussion of transitive and intransitive verb. I hope you have enjoyed the class. আশা করি তোমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে সব ধারণা পরিষ্কার হয়েছে। যদি এখনো তোমাদের কোনো ডাউট থেকে যায় তাহলে সময় করে ক্লাসটিকে আরেকবার দেখে নিও। আমার বিশ্বাস আরেকবার দেখে নিলে পরে তোমাদের সব রকম সন্দেহ, সব রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যেমনটা তোমরা জানো, আমি প্রথমেই বলেছি যে ভার্বের আমি আরও 3টি ক্লাস পোস্ট করেছি, যেখানে আমি প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমাদের যদি সেই বিষয়গুলি জানতে হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গিয়ে ইংলিশ গ্রামার বলে একটা সেকশন আছে, তোমরা সেই ফোল্ডারে গিয়ে সেই প্লে লিস্টে গিয়ে গ্রামারের বাকি সব বিষয়গুলি তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারো। তোমরা যারা এই ক্লাসগুলি দেখছো, তোমরা যদি কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে আমি তোমাদের বলে রাখি যে স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেখানে কম্পিটিটিভ ইংলিশ বলে একটি আলাদা ফোল্ডার, একটা আলাদা প্লে লিস্ট আছে। সেই কম্পিটিটিভ ইংলিশে গিয়ে তোমাদের প্রয়োজন অনুসারে তোমাদের কম্পিটিটিভ লেভেলের যেগুলি গ্রামার বা যে ইংলিশগুলি জানা দরকার, সেখানেও প্রচুর ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা সেই বিষয়গুলিও সেখানে গিয়ে দেখে নিতে পারো। So meet you soon in another video with the discussion of non-finite verbs. Till then, be safe, take care of yourself, keep watching and keep learning English grammar. Bye bye.